দেখো তাহলে দেখো আজকে আমাদের কেমিস্ট্রির তৃতীয় অর্ধের নাম কি বলতো? পদার্থের গঠন। এর আগের অর্ধেকটা ছিল কি বলতো? পদার্থের পদার্থের অবস্থা ছিল, আর এটা কি স্ট্রাকচার অফ দ্য ম্যাটার, অর্থাৎ এই যে পদার্থগুলো কি কি দ্বারা গঠিত, তাই না? আর এখন দেখছি না পদার্থ গঠিত হওয়ার পর কি কি অবস্থা থাকতে পারে সেটা নিয়ে, তাই না? তাহলে পদার্থ তাহলে এখানেও তাহলে পদার্থের সংজ্ঞাটার একটা ব্যাপার আছে, কিন্তু পদার্থের সংজ্ঞা কিন্তু আমরা গত ক্লাসে মানে গত অধ্যায়ে দেখছি। তো এখানে পদার্থের সংজ্ঞা আর বলতেছি না, তাই না? পদার্থের সংজ্ঞা যার ভর আছে জায়গা দল করে বল প্রয়োগে বাধা প্রদান করে তাকে পদার্থ বলে। এখন পদার্থ গঠন, পদার্থ কি দ্বারা আসলে গঠিত এটা নিয়ে আমাদের একটু পড়তে হবে, ঠিক আছে? তো এটা নিয়ে আমাদের অনেক কাহিনী আছে, অনেক কিছু আছে, আমরা একটু পরে দেখবো এদিকে নিচের দিকে, ঠিক আছে? এই যে এখানে দেখো একটা ফিগার দেখা যাচ্ছে, এখানে ফিগারটা একটা কথা বলি, এটা কিন্তু একটা কি কিসের গঠন বলো তো? নিউক্লিয়াস। দেখে মনে হচ্ছে না একটা সৌরজগৎ? দেখে মনে হচ্ছে একটা সৌরজগৎ। তো একটা বিজ্ঞানী এইভাবে ধারণা দিচ্ছিল যে পরমাণুগুলো মানে পরমাণুর গঠন সম্বন্ধে কেমনভাবে ধারণা দিচ্ছিল যে এটা একটা সৌরজগতের মতো, ঠিক আছে? যদি অ্যাকচুয়াল সেটা হবে না, তারপরে দেখো এখানে এরকম দেখো মাঝে কিছু একটা আমরা দেখতেছি, তাই না? এখানে এটা হলো নিউক্লিয়াস, আর নিউক্লিয়াস তারপরে সে দেখো কিছু দেখো যে বলের মতো বিভিন্ন কালারফুল এগুলো ঘুরতেছে, এগুলা কি বলতো মানে এগুলো গ্রহের মতো না, মাঝটা সূর্য ধরে এগুলো গ্রহের মতো না, এগুলো এক একটা করে কি বলবো আমরা বলতো? ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের চারপাশে ঘোরে শুধু নির্দিষ্ট কক্ষপথে। হ্যাঁ, নিউট্রন প্রোটন না এইগুলা হলো কি বলতো? সবাই হলো ইলেকট্রন। আর এই যে মাঝে যে একটা বড় আছে না, এর ভিতরে কি আছে? প্রোটন আছে প্লাস নিউট্রন আছে, ঠিক আছে? এটা দুইটা মিলে একত্রে বলা হয় নিউক্লিয়াস। তো এগুলো আমরা ডিটেলস জানবো, এটা এমনিতে বললাম। দেখো এই যে পরমাণুর যে আমরা ইতিহাস আজকে এখন দেখি আমরা, বা গঠন যে দেখবো, গঠন নিয়ে অনেক কিছু পড়বো এখানে আছে। তার আগে আমি একটু কিছু কথা বলি, সেটা হলো যে পরমাণুর গঠন সম্পর্কে আগে মানুষের এভাবে ধারণা ছিল না, যে পরমাণু কী বা পদার্থ কী, এভাবে কিছু ছিল না ধারণা। পদার্থ কীভাবে গঠিত হয়, কী দ্বারা গঠিত, এগুলো কি আর আদিকাল থেকেই মানুষের এভাবে স্পষ্ট ধারণা ছিল না। ধীরে ধীরে আমাদের এই ধারণাগুলো আসছে। আমরা এখন জানি ছোটো ক্লাসে পড়ে আসছি, ক্লাস 8 যে পদার্থ কী দ্বারা গঠিত বলো তো? পদার্থ পরমাণু দ্বারা গঠিত, পড়ছো না? পরমাণু দ্বারা গঠিত, এটা পড়ছো না? এবং আমরা আরো দেখছি পরমাণু কি ইলেকট্রন, প্রোটন, নিউট্রন দ্বারা গঠিত। ওকে, তো এইগুলো ধারণা কিন্তু আগে ছিল না মানুষের। তো সর্বপ্রথম একজন বিজ্ঞানী এই পরমাণুর গঠন সম্পর্কে ধারণা দেন, সে কি বলতো? বিজ্ঞানী ডেমোক্রিটাস। বিজ্ঞানী ডেমোক্রিটাস তিনি একটা কথা বলেন যে কোন একটা পদার্থকে যতই ভাঙতে থাকা যায়, যতই ভাঙা যায়, ভাঙতে থাকবে তাই নাকি? হ্যাঁ, তাহলে তিনি বলছিলেন যে পদার্থকে ভাঙতে এমন একটা অবস্থায় আসবে যেটাকে আর ভাঙা যাবে না। তাহলে তিনি বলছিলেন পদার্থকে ভাঙতে এমন একটা অবস্থায় আসবে যখন আর ভাঙা যাবে না। অর্থাৎ ওই অবস্থাকে বা ওই জায়গাটুকুকে বা ওই অংশটুকুকে বলা হয়, তিনি কি বলছিলেন? অ্যাটমস। কি বলছিল? অ্যাটমস। অর্থাৎ পদার্থকে ভাঙতে যে অবস্থায় ভাঙা যায় না সেটাকে তিনি বলছিলেন অ্যাটম, মানে কি? অবিভাজ্য। কি বলছিল? অবিভাজ্য, ঠিক আছে? অ্যাটম মানে কি বলতো? পরমাণু। তাহলে ডেমোক্রিটাস বলছিল যে পরমাণুকে আর ভাঙা যায় না, অর্থাৎ পদার্থকে ভাঙতে মানে কি? অবিভাজ্য। হ্যাঁ, অবিভাজ্য, এটা আবার পরমাণু বলি আমরা, ঠিক আছে? তো এটাকে আর ভাঙা যায় না। পরবর্তীতে কিছু বিজ্ঞানী আসে যারা কি বলে, না এটা ডেমোক্রিটাসের কথাটা ভুল। তারা বলে যে পদার্থকে যতই ভাঙা যাক ভাঙতে থাকবে, এর কোনো শেষ নেই, ঠিক আছে? ঠিক আছে, যেমন অ্যারিস্টটল, জন রে এরা বলছিল কথাগুলো। অ্যারিস্টটল, জন রে এরা কি বলে? যে পরমাণু হলো বিভাজ্য। এ বলছিল পরমাণু হলো অবিভাজ্য, ভাঙা যায় না, ভাঙতে যে অবস্থায় আসে আর ভাঙা যায় না, ঠিক আছে? এরা কি বলে? বিভাজ্য। অর্থাৎ তুমি পদার্থকে যতই ভাঙতে থাকবে, এর কোনো কি নাই? শেষ নেই, ঠিক আছে? অর্থাৎ বিভাজ্য পদার্থ কি বলতো? পরমাণু মানে বিভাজ্য, অর্থাৎ পরমাণুকে ভাঙা যায়, অর্থাৎ পরমাণুতে শেষ না, আরও ভাঙতে থাকবে এরকম। কিন্তু ওরা ডিটেলস কোনো ধারণা দিতে পারে না, শুধু এগুলো বলছে যে পদার্থকে যতই ভাঙা যায় ভাঙতেই থাকবে, ঠিক আছে? পরবর্তীতে আরও একজন বিজ্ঞানী আসে, সে কি বলতো? ডাল্টন, জন ডাল্টন। তিনি কি করেন? ডাল্টন এসে এই যে ডেমোক্রিটাসের কথাটা ছিল না,
তিনি বলছিলেন যে পদার্থকে ভাঙতে ভাঙতে এমন একটা অবস্থায় আছে তাকে আর ভাঙা যায় না, তাকে বলা হয় অ্যাটমস, অর্থাৎ অবিভাজ্য, অর্থাৎ পরমাণু, যাকে আমরা পরমাণু বলি। এই জন ডাল্টন এই ডেমোক্রিটাসের কথাটাই আরও কী করে, আরও অনেক যুক্তি দিয়ে সাজিয়ে উপস্থাপন করে। তাহলে কি করে, এই ডেমোক্রিটাসের কথাকে, ডেমোক্রিটাসের কথাকে কী করে, কথাকে প্রতিষ্ঠিত করে, পুনঃপ্রতিষ্ঠিত করে, প্রতিষ্ঠিত করে। বুঝতে পারছো? ক্লিয়ার? তো এইগুলো কিন্তু ক্লাস 8-এ ভালো করে পড়ে আসতো, যে ডেমোক্রিটাস কী কী কথা বলছিলেন না বলছিলেন, এগুলো ক্লাস 8-এ ছিল কিন্তু, ঠিক আছে? তো এইগুলা কিন্তু ছিল আমাদের কি বলতো, এই পরমাণু আবিষ্কারের ইতিহাস ছিল। যে তাহলে ডেমোক্রিটাস কি বলছে, মানে ডেমোক্রিটাস বলতেছিল যে তাহলে পরমাণু পদার্থকে ভাঙতে ভাঙতে এমন একটা অবস্থায় আছে যাকে ভাঙা যায় না, তাকে বলা হয় অ্যাটমস বা পরমাণু বলা হয়। এটাই প্রতিষ্ঠিত করে কে, বিজ্ঞানী জন ডাল্টন। তিনি বলেন যে পদার্থের ক্ষুদ্রতম এক কণা কি বা একক কি বলতো, পরমাণু, যেটাকে আর ভাঙা যায় না। তো পদার্থের ক্ষুদ্রতম একক কি, পরমাণু, যাকে আর ভাঙা যায় না। এই অবধি ছিল তার কথা, বিজ্ঞানী ডাল্টনের। এরপরে আরও বিভিন্ন বিজ্ঞানী আসে, যেমন এর মধ্যে যদি বলি প্রথম কে, যেমন বিজ্ঞানী রাদারফোর্ড। কে বলো তো? রাদারফোর্ড সৌরজগতের মডেল তৈরি করেন না? রাদারফোর্ড বিজ্ঞানী রাদারফোর্ড তিনি পরমাণুতে নিউক্লিয়াস আবিষ্কার করেন। কি করেন? নিউক্লিয়াস তো মাঝে আছে সবাই। নিউক্লিয়াস না, আগে তো জানতো না, এখন তো সবাই জানি। আগে তো জানতো না, আগে তো জানতো যে পদার্থের ক্ষুদ্রতম একক কি বলতো, পরমাণু। আর পরমাণুকে ভাঙাই যায় না, এর মধ্যে আর কিছু নাই। তারপর দেখো এই যে রাদারফোর্ড নিউক্লিয়াস আবিষ্কার করলো, দেন প্রোটন আবিষ্কার করলো, আরও বিভিন্ন বিজ্ঞানীরা বিভিন্ন কিছু আবিষ্কার করলো। এরপরে ধারণা করা যায় তাহলে পরমাণুকে ভাঙা যায়। পরমাণুকে ভাঙলে কি পাওয়া যায়? ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, এই তিনটা জিনিস পাওয়া যায়, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। পরমাণুকে ভাঙলে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন পাওয়া যায়। আরও অনেক অনেক কণা আছে, ঠিক আছে, মেসন, পাইন, অনেক কিছু আছে, ঠিক আছে, ফোটন, অনেক কিছু ব্যাপার আছে এখানে। তো এগুলো আমাদের এখন দরকার নেই, ঠিক আছে। তাহলে আমরা নর্মালি জানি, তাহলে এখন পরমাণুকে ভাঙলে কি পাওয়া যায়? ইলেকট্রন, প্রোটন, নিউট্রন পাওয়া যায়। তার মানে পরমাণুকে কি করা যায়? ভাঙা যায়। পরমাণু কি তাহলে অবিভাজ্য? পরমাণু কি অবিভাজ্য না, পরমাণু হলো বিভাজ্য। কিন্তু বিজ্ঞানী ডেমোক্রিটাস এবং আমাদের জন ডাল্টন তারা বলছিল পরমাণু কি বলতো, অবিভাজ্য, অর্থাৎ পরমাণুকে ভাঙা যায় না, ঠিক আছে। জন ডাল্টনও বলছিলেন। হ্যাঁ, জন ডাল্টনই তো এটা পূর্ণ প্রতিষ্ঠা করলো যুক্তি দিয়ে, ঠিক আছে। ডাল্টন তাহলে দেখো আমরা একটু বইয়ে কি বলছে দেখি, এগুলো একটু দেখি, বুঝতে হতো বিষয়গুলো। তার প্রথম কে কোন বিজ্ঞানী বলছিল পরমাণু অবিভাজ্য? ডেমোক্রিটাস। দেন কে বলছিল এর বিরোধিতা করছে কে? বিজ্ঞানী মানে অ্যারিস্টটল। আর কি বলছিলাম? আর জন রে, অ্যারিস্টটল এবং জন রে। দেন বিজ্ঞানী ডাল্টন কি করছে, আবার ডেমোক্রিটাসের কথাটাকে পুনঃপ্রতিষ্ঠিত করছে বিভিন্ন যুক্তি দিয়ে। দেন তারপরে বিজ্ঞানী রাদারফোর্ড, বোর্ড, এরা কি করছে, পরমাণু যে বিভাজ্য এটা প্রমাণ করছে, ঠিক আছে। ওকে, কৌতূহলী মানুষের স্বাভাবিক চিন্তা হলো আমাদের চারপাশের জিনিসগুলো কী দ্বারা তৈরি, আমাদের শরীরই বা কী দ্বারা তৈরি। হ্যাঁ, আমাদের মতো প্রাচীন দার্শনিকেরাও এ নিয়ে বহু চিন্তা ভাবনা করেছেন। গ্রিক দার্শনিকরা ভাবতেন মাটি, পানি, বায়ু, আগুন ইত্যাদি মৌলিক পদার্থ আর অন্য সকল বস্তু এদের মিশ্রণে তৈরি, ঠিক আছে। এটাই ভাবতো, কিন্তু ভাবতো কি বলতো, যত কিছু দেখতে পাওয়া যায় এটা পঞ্চভূত দ্বারা তৈরি, মানে হিন্দুরা বলে আর কি, ঠিক আছে। এইগুলা যে মাটি, পানি, বায়ু, আগুন, এইগুলা দ্বারা তৈরি, ঠিক আছে, এরকম ধারণা করা হতো আর কি, ঠিক আছে। এবং গ্রিসের দার্শনিক ডেমোক্রিটাস প্রথম বলেছিলেন, কে বলছিল বলতো? ডেমোক্রিটাস, যেটা বললাম, প্রত্যেক পদার্থের একক আছে যা অতি ক্ষুদ্র আর অবিভাজ্য। অতি ক্ষুদ্র আর অবিভাজ্য, অর্থাৎ পদার্থকে ভাঙতে ভাঙতে এমন একটা অবস্থায় আসে যাকে আর ভাঙা যায় না, অবিভাজ্য, সেটাকে বলা হয় ক্ষুদ্র একক, ঠিক আছে। তিনি তার নাম দেন কি বলতো? অ্যাটম। নাম দেন কি বলতো? অ্যাটম। অ্যাটম মানে কি, কোনো বৈজ্ঞানিক পরীক্ষা দিয়ে তিনি এটা তখন প্রমাণ করা সম্ভব হয়নি। এবং সে সময় সবচেয়ে অ্যারিস্টটল বড় বিজ্ঞানী এর বিরোধিতা করেছিলেন। কে বললাম না, অ্যারিস্টটল এবং জন রে কি করছিল, এর বিরোধিতা করছিল। তাই এটি কোনো গ্রহণযোগ্যতা পায়নি। তার মানে কি বললাম আমি, যে কথাগুলো একটু আগে বললাম, যে বিজ্ঞানী ডেমোক্রিটাস বলছিল যে পদার্থকে ভাঙতে ভাঙতে এমন একটা অবস্থায় আসে তাকে ভাঙা যায় না, তাকে কি বলা হয়? অ্যাটমস বা পরমাণু বলা হয় তাকে, ঠিক আছে, অর্থাৎ এটা অবিভাজ্য। তারপরে তৎকালীন সময়ের একজন বিখ্যাত বিজ্ঞানী ছিল, বিজ্ঞানী অ্যারিস্টটল, আমরা জানি বড় বিজ্ঞানী। তিনি তার বিরোধিতা করেন, তিনি বলেন যে পদার্থকে যতই ভাঙা যায় ভাঙিয়ে থাকবে, অর্থাৎ এটা বিভাজ্য।
তখন কি হয়, তাহলে ডেমোক্রিটাসের কথাটা আর কি খাটে না, ঠিক আছে। ওকে, প্রায় দেখো 250 বছর পর, মানে 2500 বছর পর 1803 খ্রিস্টাব্দে বিজ্ঞানী জন ডাল্টন, তার মধ্যে আমি বললাম অ্যারিস্টটলের সাথে আরেকটা কে ছিল, বিজ্ঞানী জন রে, এখানে দেওয়া নাই, ঠিক আছে, জন রেও ছিল। তারপরে কি বলতো, অনেক বছর পর বিজ্ঞানী জন ডাল্টন, কে বলতো, ডাল্টন বিভিন্ন পরীক্ষায় প্রাপ্ত ফলাফলের উপর ভিত্তি করে ডেমোক্রিটাসের ধারণা প্রসূত পরমাণু সম্পর্কে একটি মতবাদ দেন। তার মানে কি হলো, ডেমোক্রিটাস যে কথাগুলো বলছিল সেগুলো তিনি কি করলো, পুনঃপ্রতিষ্ঠিত করলো, ঠিক আছে। ওইগুলাই তিনি বিভিন্ন পরীক্ষার মাধ্যমে, ব্যাখ্যার মাধ্যমে দেন, যদিও তার এইগুলো ভুল ছিল, থিওরিগুলো, পরীক্ষাগুলো কি ছিল, ভুল ছিল। এই মতবাদ অনুসারে প্রতিটি পদার্থ অজস্র ক্ষুদ্র এবং অবিভাজ্য কণার সমন্বয়ে গঠিত। কি কণার সমন্বয়ে গঠিত পদার্থ? অবিভাজ্য। এটা কিন্তু তার কার কথা ছিল? ডেমোক্রিটাসের কথা। কিন্তু তিনি ব্যাখ্যা দিতে পারে নাই, কোনো প্রমাণ দিতে পারে নাই। আমাদের এই যে ডাল্টন সাহেব প্রমাণ দেন, ব্যাখ্যা দেন, ঠিক আছে। তিনি দার্শনিক ডেমোক্রিটাসের সম্মানে এই ক্ষুদ্র কণার নাম দেন কি? অ্যাটম। ডেমোক্রিটাস যে নাম দেন সে একই নাম দেন, অর্থাৎ পরমাণু, ঠিক আছে। পরে প্রমাণিত হয় যে পরমাণু কি বলতো, অবিভাজ্য নয়, অর্থাৎ বিভাজ্য। হ্যাঁ, অবিভাজ্য নয়, অর্থাৎ বিভাজ্য, অর্থাৎ এদের কথাগুলো কি হয়ে যায়, বাতিল হয়ে যায়। এদের ভাঙলে পরমাণুর চেয়ে ক্ষুদ্র কণিকা, যেমন ইলেকট্রন, প্রোটন, নিউট্রন ইত্যাদি পাওয়া যায়। কাদের ভাঙলে স্যার? এই যে পরমাণুকে ভাঙলে কি পাওয়া যায়? ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, আর অনেক অনেক কণিকা পাওয়া যায়। অর্থাৎ পরমাণু দেখো কতগুলো ক্ষুদ্রতর কণার সমন্বয়ে গঠিত। পরমাণুর গঠন সম্পৃক্ত বিভিন্ন মডেল, পরমাণুর সাংগঠনিক কণাসমূহ, পরমাণুর ইলেকট্রন বিন্যাস ইত্যাদি এই অধ্যায়ে কী করা হবে, আলোচনা করা হবে। যে পরমাণু আসলে কী কী দ্বারা গঠিত হয়, কীভাবে গঠিত, এতে ইলেকট্রন বিন্যাস কীভাবে হয়, ইলেকট্রন আসলে কি, এটাও আমরা জানবো, ডিটেলস আমরা জানবো। তো এইটুকু বুঝতে পারছো এখানে কী কী বললাম আমরা। তাহলে এখানে আমরা দেখলাম যে তোমাদের এখানে বিজ্ঞানীর নাম কটা বলছে, এটা একটু মুখস্থ করতে হবে প্রথমে। তাহলে প্রথমে দেখলাম আমরা বিজ্ঞানী ডেমোক্রিটাস, কার নাম? ডেমোক্রিটাস। তারপরে কি আসলো, আমি এটা এক ধাপে হলো, তিনি বললো অবিভাজ্য পরমাণু, এটম। দেন তারপরে দুজন বিজ্ঞানী আসলো, কি বলতো, অ্যারিস্টটল অ্যান্ড জন রে। এরা করলো তার বিরোধিতা। দেন তারপর কি আসলো বলতো, জন ডাল্টন। তিনি কি করলো, ডেমোক্রিটাসের কথাকে পুনঃপ্রতিষ্ঠিত করলো, জন ডাল্টন। বুঝতে হয়েছে না? ওকে, তিনি নাম দেন কি, অবিভাজ্য কণাকে দেন কি, অ্যাটম, ওই ইয়ের মতোই আর কি, অর্থাৎ যেটাকে ভাঙা যায় না, পরমাণু। ওকে, এফজি তাহলে আমাদের এখানে পড়া। কিন্তু পরবর্তীতে বিভিন্ন বিজ্ঞানী রাদারফোর্ড, বিজ্ঞানী বোর্ড, আরও অনেক বিজ্ঞানী আছে যারা বিভিন্ন ধরনের কণা, বিজ্ঞানী চ্যাডউইক, তারপরে এগুলো আমরা একটু পরে দেখবো। এরা বিভিন্ন কণা আবিষ্কার করে যেগুলো পরমাণুর মধ্যে পাওয়া যায়, অর্থাৎ পরমাণু কি, বিভাজ্য, ঠিক আছে। এখন এগুলো নিয়ে আমরা বিস্তারিত পড়াশোনা করব। দেখো তাহলে প্রথম যে টপিকটা আসলে আমাদের এখানে কি, দেখো 3.1 মৌলিক বা যৌগিক পদার্থ, এলিমেন্টস অ্যান্ড কম্পোনেন্টস। মৌলিক এবং যৌগিক পদার্থ। তাহলে মৌলিক পদার্থ কি, যৌগিক পদার্থ কি, এগুলো আমরা একটু জানবো। মৌলিক তো জানিস। মৌলিক বলতে আমরা জানি যাকে আর ভাঙা যায় না, তো ভাঙলে সেই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না। যে পদার্থকে ভাঙলে ওই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না। আর যৌগিক বলতে কি, একাধিক ধরনের মৌলিক পদার্থ দ্বারা গঠিত, একাধিক মৌলিক পদার্থ পাওয়া যায়। হ্যাঁ, অর্থাৎ একাধিক মৌলিক পদার্থ দ্বারা গঠিত জিনিস, তাই না, বা পদার্থ। তাহলে দেখি আমরা একটু দেখি মৌলিক পদার্থ কাদেরকে বলা হয়। দেখো, সোনা, রূপা, লোহা ইত্যাদি বিশুদ্ধ পদার্থকে তুমি যতই ভাঙো না কেন, সেখানে তাদের ক্ষুদ্রতর ক্ষুদ্র কণা ছাড়া আর কিছু পাওয়া যাবে না। যে পদার্থকে ভাঙলে সেই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না, তাকে বলা হয় মৌলিক পদার্থ বা মৌল বলা হয়। তাহলে এইটুকু কিন্তু আমরা বুঝলাম, মৌল কাকে বলা হয় বা মৌলিক পদার্থ কাকে বলা হয়। অর্থাৎ যে পদার্থকে ভাঙলে ওই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না, তাকে মৌলিক পদার্থ বা মৌল বলা হয়। আমরা বলি না যে আমাদের রসায়নে কয়টা মৌল আছে বলো তো? 118টা মৌল। মানে এরা মৌলিক পদার্থ, এদেরকে বাংলা আর এর মধ্যে মানে এগুলো মৌলিক পদার্থ, এগুলো ক্ষুদ্রতম কণা, ঠিক আছে। বিষয়টা বলি, একটা লোহার তুমি টুকরা নিলা, লোহা, একে যতই ভাঙবো এর মধ্যে অন্য কিছু পাওয়া যাবে? শুধু লোহাই পাওয়া যাবে, লোহার ক্ষুদ্র ক্ষুদ্র কণা পাওয়া যাবে, অন্য কিছু পাওয়া যাবে না। তুমি মনে করো সাপোজ অন্য একটা, তোমার একটা তুমি চেয়ার যদি ভাঙো, একটা টেবিল যদি ভাঙো, ওর মধ্যে প্লাস্টিক পাওয়া যাবে। প্লাস্টিক কেন, ওগুলো বাদ, মৌলিক কণা অনেক পাওয়া যাবে। যেমন একটা যদি বলি, একটা চেয়ার টেবিল যদি বলি, এগুলো অনেকগুলো কী দ্বারা গঠিত বলো? কার্বন দ্বারা গঠিত, হাইড্রোজেন দ্বারা গঠিত, অক্সিজেন দ্বারা গঠিত, এগুলো দ্বারা গঠিত। কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন দ্বারা, তার মানে এগুলো কি কার্বোহাইড্রেট, হাইড্রোকার্বন না, কার্বোহাইড্রেট বলতে হাইড্রোকার্বন না, এগুলো হাইড্রোকার্বন, এগুলো জ্বলে না, হাইড্রোকার্বন, এগুলো জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়, এগুলো হাইড্রোজেন, কার্বন, অক্সিজেন দ্বারা গঠিত, ঠিক আছে।
এই যে উদ্ভিদ যদি বলি গাছ, এগুলো উদ্ভিদে কি থাকে বলো তো? কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন তো থাকবেই, পাশাপাশি নাইট্রোজেন থাকে, তাই না? বিভিন্ন ধরনের যৌগ থাকে, পরমাণু থাকে। কিন্তু লোহার দণ্ড, অ্যালুমিনিয়ামের দণ্ড, এগুলো কি ওইগুলা জিনিস দ্বারাই গঠিত। লোহা যে গোল্ড, লোহার যে বারগুলো দেখি আমরা, যে টিভিতে দেখি এখন লোহার মানে স্বর্ণের বারগুলো দেখি, দাম এখন অনেক। একটা স্বর্ণের বার তুমি নিলা, এই পুরো স্বর্ণের বারটা কি দ্বারা গঠিত? শুধুমাত্র স্বর্ণ দ্বারাই গঠিত। মানে একে তুমি যতই ভাঙবা কি পাওয়া যাবে? শুধু স্বর্ণই পাওয়া যাবে, ঠিক আছে? বিষয়টা এরকম। যেখানে আমরা মনে করো এখানে একটা কাঠের টুকরা ভাঙলে অনেক কিছু পাওয়া যাবে, ক্ষুদ্র ক্ষুদ্র অনেক অনেক পরমাণু পাওয়া যাবে, মৌল পাওয়া যাবে, ঠিক আছে? কিন্তু লোহাকে ভাঙলে শুধুমাত্র লোহাই। যৌগিক স্যার। হ্যাঁ, ওইগুলো যৌগিক তাহলে হয়ে গেল। তো দেখো, এই যে বললাম মৌলিক পদার্থ, তাহলে এগুলো একটু পরিতার হয়ে বলি। দেখো এরকম আরও কিছু মৌলের উদাহরণ হলো যেমন নাইট্রোজেন, ফসফরাস, কার্বন, অক্সিজেন, হিলিয়াম, ক্যালসিয়াম, আর্গন, ম্যাগনেসিয়াম। এরা জানি তো স্যার, যে হাইড্রোজেন, হ্যাঁ, এগুলো হলো মৌলিক পদার্থ, তাই না? ওকে, জানি তো। হ্যাঁ, এ পর্যন্ত 118টি কি পাওয়া আছে? মৌল আবিষ্কৃত হয়েছে। এগুলোর মধ্যে কি বলতো? 98টি মৌল প্রকৃতিতে পাওয়া যায়, বাকি মৌলগুলো গবেষণাগারে আচ্ছা, তৈরি করা এই হয়েছে। 18টি তো মৌলিক পদার্থ না স্যার? কোনটি? এই 18 মানে 118টি হ্যাঁ, মৌলিক পদার্থ। মৌলিক পদার্থের মধ্যে 98টা প্রাকৃতিক ভাবে, আর বাকিগুলো সব ল্যাবরেটরিতে তৈরি করা হয়। হ্যাঁ, তাহলে ল্যাবরেটরিতে তৈরি করছে এমন ভাবে যে ওইটা ভাঙলে শুধু ওইটাই পাওয়া যাবে? হ্যাঁ, এটা মৌলিক পদার্থ আর কি, মানে এটা এগুলা দ্বারা অনেক কিছু তৈরি হতে পারে, এরকম সেটা। সেদিন একটা বলে বাড়াইছে স্যার 19টা। দেখলাম ওই দিন, নামটা ভুলে গেছি, হ্যাঁ, অনেকদিন আগে দেখছিলাম। হ্যাঁ, কিন্তু দেয় নাই তো ওই। হ্যাঁ, দেখো এগুলোকে কৃত্রিম মৌল বলে। তুমি কি জানো যে মানব শরীরে মোট 26 ধরনের ভিন্ন ভিন্ন মৌল রয়েছে? কত ধরনের বলো তো? 26 ধরনের ভিন্ন ভিন্ন মৌল আছে, এটা একটু মনে রাখতে পারো, ঠিক আছে? ওকে, কি কি 26 ধরনের এটা প্রশ্ন করছে কেমবা? হ্যাঁ, মানব শরীরে তুমি কি জানো কিনা যে 26 ধরনের ভিন্ন ভিন্ন মৌল আছে? 26 ধরনের মৌল। তো এটা তোমাদের জানতে হবে না যে কী কী ধরনের 26 ধরনের মৌল। তো সবচেয়ে বেশি পরিমাণে যেগুলো আছে এগুলো কি বলতো? কার্বন, অক্সিজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন আর অক্সিজেন, এইগুলো সব থেকে বেশি পরিমাণে আছে, ঠিক আছে? কার্বন, হাইড্রোজেন, তারপরে হলো কি ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, এগুলো কি বেশি আছে? ফসফরাস, এগুলাই আছে, এগুলাই বেশি আছে আর কি, বেশি পরিমাণে আছে, ঠিক আছে? পটাশিয়াম আছে, কে তারপর সোডিয়াম আছে, ক্লোরিন আছে, সবই তো আছে, এগুলো আছে আর কি। হয়েছে স্যার, এগুলো হবে। এখন দেখো, তোমাকে বিষয় একটু বলি, যদি আরো একটু বলি, যে এই যে বললাম মৌলিক পদার্থগুলো আসলে কিভাবে থাকে। যেমন লোহার দণ্ডের কথা যদি বললাম আমরা এখানে, যেটা বাংলা কি পাওয়া যায়? শুধুমাত্র লোহাই পাওয়া যায়। অর্থাৎ লোহাগুলো কিভাবে থাকে? এই লোহার অনেকগুলো পরমাণু থাকে, এগুলা পাশাপাশি এভাবে এই যে যুক্ত থাকে, এভাবে পাশাপাশি যুক্ত হয়ে থাকে পরমাণুগুলা, ঠিক আছে? কঠিন পদার্থ না, যুক্ত হয়ে থাকে। ফলে একে ভাঙলে শুধু কি পাবো আমরা? লোহাই পাবো। কি পাবো? অর্থাৎ লোহাকে যে আমরা এই যে এটা ফেরাম, এই যে এইরকম ভাবে আয়রন, ঠিক আছে? সঙ্গে তুলো লোহার আয়রন, লোহাকে আমরা আয়রন বলি, এর সঙ্গে কি এই যে ফেরাম, এফি, এইগুলা এরকম ভাবে অনেকগুলা কি থাকবে পাশাপাশি যুক্ত থাকে, ঠিক আছে? তো বাংলা আমরা এগুলোই পাবো, ঠিক আছে? এরপর যে গিয়ে আর ভাঙতে এরকম একটা হবে, তাকে আর মনে করো আমি যেটা বলি ডেমোক্রিটাস যেটা বলছিল ভাঙা যায় না, কিন্তু এখন আমরা জানি এটাকে বাংলা কি পাওয়া যাবে? আবার ইলেকট্রন, প্রোটন, নিউট্রন পাওয়া যাবে। বুঝতে পারছো এগুলো? ওকে, এখন দেখি যে যৌগিক পদার্থ। ইতিমধ্যে তোমরা জেনেছো যে মৌলিক পদার্থকে ভাঙলে শুধু ওই পদার্থই পাওয়া যায়, কিন্তু পানিকে যদি ভাঙা হয়, কি বলতো? পানিকে যদি ভাঙা হয়, অর্থাৎ রাসায়নিকভাবে বিশ্লেষণ করা হয়, তবে কিন্তু দুটি ভিন্ন মৌল যেমন হাইড্রোজেন এবং অক্সিজেন পাওয়া যাবে। আমরা জানি পানির সংকেত কি বলতো? H2O। তার মানে দুইটা, একটা পানির অণুর মধ্যে দুইটা কি আছে? হাইড্রোজেন, একটা কি আছে? অক্সিজেন। তাহলে পানিকে ভাঙলে কি পাবো আমরা? হাইড্রোজেন এবং অক্সিজেন পাবো। আবার দেখো, লেখার চককে যদি ভাঙা যায় তাহলে সেখানে ক্যালসিয়াম পাওয়া যাবে, কার্বন এবং অক্সিজেন, তিনটি ভিন্ন মৌল পাওয়া যাবে। তো যে সকল পদ থেকে ভাঙলে দুইয়ের অধিক মৌল পাওয়া যায় তাদেরকে কি বলা হবে? তাদেরকে যৌগ বা যৌগিক পদার্থ বলে। বুঝতে পারছো? যেমন আমরা পানিকে এটা কি বলি? H2O, যৌগ না একটা? তো এগুলো যৌগিক পদার্থ, ঠিক আছে? তখন এদেরকে ভাঙলে আমাদের একের অধিক কি পাওয়া যাবে? বিভিন্ন মৌলিক পদার্থ পাওয়া যাবে। যৌগের মধ্যে মৌলসমূহের সংখ্যার কি থাকে? অনুপাত সব সময় একই থাকে। নির্দিষ্ট একটা যৌগের মধ্যে মৌলসমূহের সংখ্যার অনুপাত সবসময় একই থাকে। যেমন মনে করি যে আমি এখানে
যে এই যে একটা যৌগ না বা যৌগিক পদার্থ না পানি, এখানে দেখো যে অনুপাতটা হাইড্রোজেন আর অক্সিজেন অনুপাত কত? হাইড্রোজেন 2:1 না? হ্যাঁ 21। আর তার মানে এখানে দেখো হাইড্রোজেন হলো 2টা, অক্সিজেন হলো 1টা। এটা পানির মধ্যে সবসময় এরকমই থাকে নাকি এরকম হয়ে যায়? এরকম হয় না, হাইড্রোজেন তো 2টাই থাকবে, অক্সিজেন তো কটাই থাকবে? 1টাই থাকবে। এটাই বলছি আর কি। যেমন দেখো যেখান থেকেই যে পানির নমুনা সংগ্রহ করা হোক না কেন, হোক নদীর পানি, হোক খালের পানি, হোক বিলের পানি, রাসায়নিকভাবে কীভাবে বিশ্লেষণ করা হলে সবসময় কি 2 ভাগ হাইড্রোজেন আর 1 ভাগ অক্সিজেন পাওয়া যাবে। অর্থাৎ পানিতে হাইড্রোজেন এবং অক্সিজেন পরমাণু অনুপাত কত হবে? 2.1। হ্যাঁ, 2:1। যৌগের ধর্ম কিন্তু মৌল সমূহের ধর্ম থেকে সম্পূর্ণ কি হয়? আলাদা। এটা একটু মনে রাখতে হবে। দেখো এখানে যদি বলি এই যে ঠিক আছে, কথা বলতে হবে। তাহলে দেখো যে পানি অনুপাত কিন্তু এরকমই থাকে, তাই না? দেখো যৌগের ধর্ম কিন্তু মৌলের ধর্ম থেকে কি হয়? সম্পূর্ণ আলাদা। দেখো এই যে পানিটা যদি বলি, আমরা এগুলো বিক্রিয়া পরে জানবো, পরে শিখবো আরও। যে আমরা এটা দেখছিলাম আগে, যে জানি যে পানিটার কীভাবে তৈরি হয়, হাইড্রোজেন আর অক্সিজেন বিক্রিয়া করে কী তৈরি হবে? পানি তৈরি হয়। এটা জানো? বিক্রিয়া যখন করবে আসলে তো এভাবে প্রকৃতিতে কখনো সিঙ্গেল পরমাণু পাওয়া যায় না। পরমাণু পাওয়া যায়, এগুলো অণু হিসাবে থাকে। যেমন হাইড্রোজেন কী হিসাবে থাকে? হাইড্রোজেন অণু হিসাবে থাকে, H2 হিসাবে থাকে। অক্সিজেন কী হিসাবে থাকে? H2। অর্থাৎ একটা 2টা অক্সিজেন পাশাপাশি যুক্ত হয়ে গ্যাস আকারে থাকে, ঠিক আছে? পরমাণু আকারে কিন্তু থাকে না। অক্সিজেন গ্যাসকে ভাঙলে আমরা 2টা কী পাবো? অক্সিজেন পরমাণু পাবো। হাইড্রোজেন গ্যাসকে ভাঙলে 2টা আমরা হাইড্রোজেন পরমাণু পাবো। তো এগুলো যদি বিক্রিয়া দেয় তখন আমাদের কী তৈরি করে? পানি তৈরি করে। তো দেখো এটাও ছিল একটা গ্যাস, এটাও ছিল একটা গ্যাস, হাইড্রোজেন এবং অক্সিজেন। তাহলে এদের ধর্ম কি ছিল? গ্যাস। হ্যাঁ, 2টি একত্র হয়ে তৈরি করলো কি? পানি। এটা কি বলো তো? পানি। পানি মানে এটা কি তরল? এটা হলো লিকুইড বা তরল। তার ধর্ম কি এক হলো? এক না কিন্তু। এটা দেখো দাহ্য, অর্থাৎ আগুন জ্বলাতে কি করে? সাহায্য করে। আর এটা কি করে? দহন। আগুন নিভাই দিবে, আগুন নিভাই নিভাই দিবে। তাহলে ধর্ম কি বৈশিষ্ট্য এক হলো? এজন্য বলা হলো যে এখানে যে মৌলিক পদার্থ যে সকল পরমাণু দ্বারা তৈরি হয়, ওই পরমাণু ধর্ম আর এই যে যৌগের ধর্ম কিন্তু এক থাকে না। থাকে কি না? ওকে, এটা কিন্তু বলছে এখানে যে যৌগের ধর্ম কিন্তু মৌল সমূহের ধর্ম থেকে সম্পূর্ণ আলাদা হয়। ওকে, যখন দেখো এখন যেমন সাধারণ তাপমাত্রা হাইড্রোজেন এবং অক্সিজেন গ্যাস, কিন্তু এদের থেকে উৎপন্ন পানি কী হবে? তরল। সো এদের ধর্ম কিন্তু এক না, ভিন্ন হয়ে গেল, ঠিক আছে? এখন দেখো পরের টপিকটা কী বলছে? পরমাণু এবং অণু, অ্যাটমস এবং মলিকিউলস। পরমাণু এবং অণু, পরমাণু কি আছে? তাহলে দেখো পরমাণু বলতে কি বোঝায়? আমরা একটু আগে বললাম যে পর থেকে ভাঙতে ভাঙতে মানে ক্ষুদ্রতম কণা পাওয়া যায়, যেটাকে আর ভাঙ্গা যায় না, যেটা আগে বলা হতো যদি এখন ভাঙ্গা যায়, তাই না? তাকে পরমাণু বলা হয়ে থাকে। তো এটাকে আমরা আরও সুন্দরভাবে বলতে পারি। দেখো আমরা ক্লাস 8 পড়ে আসছিলাম যে পরমাণুকে ভাঙলে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন পাওয়া যায়। একটু আগে পড়ে আসলাম যে পরমাণু ভাঙলে কী পাওয়া যাবে? ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। তাহলে আমরা এভাবে বলতে পারি যে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন সমন্বয়ে গঠিত পদার্থের ক্ষুদ্রতম কণাকে কী বলা হবে? পরমাণু। তাহলে আমরা লিখতে পারি যে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন সমন্বয়ে গঠিত পদার্থের ক্ষুদ্রতম এককে বা কণাকে তাহলে এটা আমরা বলতে পারি কিনা বলো তো?
নিউটন বড় হাতের নাও, ছোট হাতের নেবে। তো ইলেকট্রন প্রোটন নিউটন সমন্বয়ে গঠিত পদার্থের ক্ষুদ্রতম এককে কি বলা হবে বা কণাকে পরমাণু বলে। আমি তো জানি যে পরমাণু এগুলো দ্বারাই গঠিত, তাই না? হ্যাঁ। ঠিক আছে, ওকে। যাকে ভাঙলে ইলেকট্রন প্রোটন নিউট্রন পাওয়া যায়, এগুলো কণা পাওয়া যায়। ওকে, তাহলে দেখো এক্ষেত্রে আমরা যে এখানে বইয়ে একটু পড়ি যে পরমাণু হচ্ছে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা। মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা। হ্যাঁ, মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা বলতে কি বোঝায়? যার মধ্যে মৌলিক পদার্থ বলতে এই যে একটু আগে দেখলাম আমরা লোহা দণ্ড, হ্যাঁ লোহা কি ছিল? মৌলিক পদার্থ না? তো মৌলিক পদার্থ লোহাকে যদি ভাঙতে ভাঙতে কি পাবো? এক পর্যায়ে একটা পরমাণু পাবো না? হ্যাঁ লোহা মানে কি? অসংখ্য লোহার পরমাণুর একত্র হয়ে কি তৈরি করে? একটা লোহার দণ্ড তৈরি করে। লোহা একটা মৌলিক পদার্থ। বাড়িতে আমি ইস্পাত করে ব্যবহার করি না, লোহার তৈরি। ওইগুলো কি? লোহা হলো মৌলিক পদার্থ, ওগুলোকে ভাঙতে ভাঙতে এক পর্যায়ে কি পাওয়া যাবে? লোহার পরমাণু পাওয়া যাবে। তাহলে দেখো এই জন্য বললাম মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা হলো কি বলতো? পরমাণু। তাহলে পরমাণু হলো মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা, যার মধ্যে মৌলের গুণাগুণ বর্তমান থাকে, মানে বিদ্যমান থাকে। ঠিক আছে, যেমন নাইট্রোজেনের পরমাণুতে নাইট্রোজেনের ধর্ম বিদ্যমান, আর অক্সিজেনের পরমাণুতে কি থাকবে? অক্সিজেনের ধর্ম বিদ্যমান থাকবে। যেমন তুমি যদি বলো অক্সিজেন গ্যাস একটা মৌলিক পদার্থ, নাইট্রোজেন গ্যাস একটা মৌলিক পদার্থ, এদেরকে ভাঙলে কি পাবো? অক্সিজেন পাবো। হ্যাঁ। নাইট্রোজেন গ্যাস থেকে নাইট্রোজেন পাবো। নাইট্রোজেন পাবো। বুঝতে পারছো? এগুলাই বা দণ্ড। আমরা যদি কঠিন ক্ষেত্রে যাই, লোহার দণ্ড বা ধাতু থেকে লোহার থেকে লোহা পাবো, অ্যালুমিনিয়ামের দণ্ড থেকে অ্যালুমিনিয়াম পাবো, অ্যালুমিনিয়াম পাবো। হ্যাঁ। সোনার বার থেকে সোনা পাবো, সোনার পরমাণু পাবো, গোল্ড, ওরাম। ঠিক আছে, এগুলো পাবো। তাহলে এটা বুঝলাম আমরা। দুই বা দুইয়ের অধিক সংখ্যক পরমাণু পরস্পরের সাথে রাসায়নিক বন্ধনের মাধ্যমে যুক্ত থাকলে তাকে কি বলা হয়? অণু বলা হয়। তাহলে অণু বুঝতে পরমাণু তো আমরা বুঝলাম। তাহলে পদার্থ হলো ক্ষুদ্রতম একক যেটা ইলেকট্রন প্রোটন নিউট্রন সমন্বয়ে গঠিত। তাহলে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম একক বা ক্ষুদ্রতম কণা যা ইলেকট্রন প্রোটন নিউট্রন সমন্বয়ে গঠিত। বা আমি উল্টাভাবে বলতে পারি যে ইলেকট্রন প্রোটন নিউট্রন সমন্বয়ে গঠিত পদার্থের ক্ষুদ্রতম কণা, বা আমরা লিখতে পারি এখানে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা। মৌলিক পদার্থের মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা। এই যে আমরা পরমাণুর সংজ্ঞাটা যেটা বললাম, এখানে একটা ইলেকট্রন প্রোটন নিউট্রন সমন্বয়ে গঠিত মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা। ক্ষুদ্রতম কণাকে অণু বলে। পরমাণু একটু আগে যেটা বললাম, দেখলাম যেটা, সেটা তো পরমাণু লিখলাম। হ্যাঁ সেটাই বলতেছি, এটা আমরা জানলাম। ঠিক আছে, এখন দেখো তাহলে কি হলো? এই যে দুই বা ততোধিক পরমাণুগুলো পাশাপাশি যুক্ত হয়ে কি তৈরি করবে? অণু। অণু। যেমন মনে করো দুইটা অক্সিজেন যুক্ত কি তৈরি করে? O2, O2। এটা কি বলতো? একটা অণু। এটা একটা অণু। আর এগুলো কি ছিল বলতো? পরমাণু। তাহলে দুই বা দুইয়ের অধিক সংখ্যক পরমাণু পরস্পরের সাথে রাসায়নিক বন্ধনের মাধ্যমে, কিসের মাধ্যমে? রাসায়নিক বন্ধন। রাসায়নিক বন্ধন বলতে কি বুঝি? এগুলো আমরা ডিটেল জানবো পরবর্তী আমাদের আছে। তাই যে এখানে ওটাকে জানি কি বলেন? অক্সিজেন। এগুলো এক একটা পরমাণু। ওটা পরমাণু আর এটা হলো অণু। অণু না? হ্যাঁ। তাহলে দেখো দুই বা ততোধিক পরমাণু মিলে কি তৈরি হলো? অণু। অণু। রাসায়নিক বন্ধন সম্পর্কে তোমরা পঞ্চম অধ্যায় বিস্তারিত জানবে, বুঝছো? ওখানে আমরা জানবো। দেখো দুটি অক্সিজেন পরমাণু পরস্পরের সাথে যুক্ত হয়ে কি তৈরি করলো? অক্সিজেন অণু গঠিত করলো। আবার দেখো একটি কার্বন পরমাণু দুটি অক্সিজেনের সাথে যুক্ত হওয়ার মাধ্যমে কি তৈরি করে? কার্বন ডাইঅক্সাইড। আমরা জানি এরকম যে কার্বন প্লাস অক্সিজেন বিক্রিয়া করে কি তৈরি করে? কার্বন ডাইঅক্সাইড। ঠিক আছে, কার্বন কিন্তু একটা কি এরকম এককভাবে থাকতে পারে, মানে কার্বনের একটা কি মনে করো দণ্ড থাকে এরকম মনে করো, যেমন কয়লা। কার্বনের একটা কি রূপভেদ। ঠিক আছে, কার্বনগুলো কি যুক্ত থাকে পাশাপাশি এরকম ভাবে। এইগুলা দেখো দেখো তখন কি বললো? একই মৌলের একাধিক পরমাণু পরস্পরের সাথে যুক্ত হলে তাকে কি বলা হয়? মৌলিক অণু। মৌলের অণু বলে, মানে দেখো একই মৌলের একাধিক অণু পরস্পরের সাথে যুক্ত হলে তাকে ওই মৌলের কি বলা হবে? অণু। ওটা তো হ্যাঁ, যেমন দেখো অক্সিজেন, তাহলে একই ধরনের পরমাণু দ্বারা তৈরি দুইটা অক্সিজেন। ভিন্ন ভিন্ন মৌলের পরমাণু পরস্পর যুক্ত হলে তাকে কি বলে? যৌগের অণু বলা হয়। তাহলে দেখো আমরা অণু দেখলাম দুই ধরনের। কয় ধরনের অণু দেখলাম? তাহলে অণু দুই ধরনের। একটা দেখলাম কি বলতো? একটা হলো মৌলের অণু। মানে কি স্যার? বুঝলাম না। মৌলের অণু, যৌগের অণু। আর একটা টাইপ আছে কি বলতেছি, যৌগের অণু। অর্থাৎ বিষয় হলো যে অণুতে যদি মাত্র একই ধরনের মৌল থাকে, একই ধরনের মৌলিক পদার্থ থাকে, তখন তাকে বলা হবে মৌলের অণু। আর যখন একের অধিক ধরনের থাকবে তখন তাকে বলা হবে O প্লাস O অক্সিজেন 2 মৌলের অণু C প্লাস। এখানে দেখো, হ্যাঁ এখানে দেখো শুধুমাত্র অক্সিজেন আছে, মানে কি দুইটা শুধুমাত্র অক্সিজেন পরমাণু। আর এখানে দেখো CO2
তাহলে একটা কার্বন আছে, দুটো অক্সিজেন, মানে দুই ধরনের আছে, তাই না? আচ্ছা, যৌগের। তাহলে এটা হলো যৌগের অণু বলা হবে। আর মৌলের অণু বলতে শুধুমাত্র একই ধরনের পরমাণু দ্বারা গঠিত। ও প্লাস ও ইকুয়াল ও টু, এটা হলো মৌলের অণু না? হ্যাঁ, বুঝতে পারছো? হ্যাঁ স্যার। যৌগের ওকে। plus O2 কি এটা কি অণুর কি স্যার? কোনটা? মানে যে যৌগের অণু, মৌলের অণু। মানে অণু তো আমরা পড়তেছি না, অণুকে আমরা দুই ক্যাটাগরি ভাগ করতে পারি, সেটাই বললাম যে যৌগের অণু, মৌলের অণু। যৌগের অণু কাকে বলা হয় আর মৌলের অণু কাকে বলা হয়? যৌগের অণু বলতে এখানে একের অধিক মৌলিক পদার্থ থাকবে, ঠিক আছে? আর মৌলের অণু বলতে একই ধরনের মৌলিক পদার্থ থাকবে বা মৌল থাকবে, এটাই। বুঝতে পারছো? ক্লিয়ার? এখন দেখো এই যে মৌলের প্রতীক, অর্থাৎ এই যে মৌলিক পদার্থ আছে 118টা, এদেরকে আমরা কি দিয়ে প্রকাশ করি, ঠিক আছে? এইগুলো হলো কি মৌলের প্রতীক। দেখো তোমরা, প্রতীক তো ওই নামের প্রথম অক্ষরটা। হ্যাঁ দেখো তোমরা কোনো মৌলের ইংরেজি বা ল্যাটিন নামের সংক্ষিপ্ত রূপকে কি বলা হয়? প্রতীক বলা হয়। তাহলে মৌলের ইংরেজি বা ল্যাটিন নামের সংক্ষিপ্ত রূপকে কি বলা হয়? প্রতীক বলে। এটা কিন্তু মুখস্থ করতে হবে, এটা কিন্তু ক্লাসে এটা ছিল, তাই না? হ্যাঁ স্যার। প্রতীক কাকে বলা হয়, সংকেত কাকে বলা হয় ছিল না? সংকেত স্যার গোলমাল হ্যাঁ। হয়ে যায়। তাহলে দেখো মৌলের ইংরেজি বা ল্যাটিন নামের সংক্ষিপ্ত রূপকে প্রতীক বলা হয়। প্রত্যেকটি মৌলকে সংক্ষেপে প্রকাশ করতে তাদের আলাদা আলাদা প্রতীক ব্যবহার করা হয়। মৌলের প্রতীক লিখতে কিছু নিয়ম অনুসরণ করতে হয়, তো নিয়মগুলো একটু জানতে হবে। কেন দরকার দেখো মৌলের এখন প্রতীক কেন দরকার? দেখো এই যে দেখো কার্বন যদি এইভাবে বরাবর লিখতাম, এটা অনেক ব্যাপার না, টাইমের ব্যাপার না। তখন কার্বন ডাইঅক্সাইড লিখতাম, তখন কেমন হতো না? হ্যাঁ। কার্বন ডাইঅক্সাইড এভাবে লিখতে হতো, কার্বন ডাইঅক্সাইড একদম বরাবর লিখতে হতো না? হ্যাঁ। আবার এই বিক্রি দিলে এভাবে লিখতে হতো লিখিতভাবে। তো এটার যাতে না লিখতে হয় সেটাকে CO2 আমরা লিখলেই হয়ে গেছে, আমরা সহজে বুঝতে পারি আর কি। দেখো প্রথমত মৌলের ইংরেজি নামের প্রথম অক্ষর দিয়ে প্রতীক লেখা হয়। কি হতে পারে? ইংরেজি মৌলের যে নামটা, যেমন একটা কি আমাদের হাইড্রোজেন, এইচ। হাইড্রোজেন প্রথম অক্ষর কি? এইচ দ্বারা আমরা বুঝবো কি বলতো? হাইড্রোজেন। তাহলে মৌলের ইংরেজি নামের প্রথম সংকেত কি? হাইড্রোজেন সংকেত হবে। সংকেত হলো কাদের? যৌগের ও বা অণুর সংকেত হয়, কিন্তু মৌলিক পদার্থের কি হবে? প্রতীক। প্রতীক। ও মৌলিক পদার্থের শুধু প্রতীক থাকে। হ্যাঁ, মৌলিক পদার্থের সংক্ষিপ্ত রূপকে আমরা বলি প্রতীক, আর যৌগিক পদার্থের সংক্ষিপ্ত রূপকে বলি আমরা ও সংকেত। একটু পরে দেখতেছি। তাহলে দেখো লেখা হয় এবং ইংরেজি বর্ণমালার বড় হাতের অক্ষর দিয়ে প্রকাশ করা হয়। মৌলের নাম কি করা হয়? ইংরেজি বর্ণমালা। বর্ণমালার বড় হাতের অক্ষর দিয়ে প্রকাশ করা হয়। যেমন হাইড্রোজেন, এটা এ দ্বারা প্রকাশ করবো, এবং কার্বন CARBON এখানে সি দ্বারা প্রকাশ করবো। অক্সিজেন। অক্সিজেনের ও দ্বারা প্রকাশ করবো, তাই না? এই যে এখানে অক্সিজেনের ও দ্বারা লিখতেছি। আবার দেখো যদি দুই বা দুইয়ের অধিক মৌলের ইংরেজি নামের প্রথম অক্ষর একই হয়, হতে পারে না? হ্যাঁ স্যার। যেমন এখানে দেখো কার্বন, ক্লোরিন এবং ক্যালসিয়াম, ক্যালসিয়াম। তিনটারই সি দিয়ে, তাহলে তিনটা সি দ্বারা কি একই মৌলকে বোঝানো যাবে? না স্যার, কার্বন, সি, কোনটা? ক্লোরিন, সি আর তাহলে এখন দেখো ক্যালসিয়াম, কার্বনের ক্ষেত্রে আমরা শুধুমাত্র দিছি কি বলতো? সি। সি। আর ক্যালসিয়ামের ক্ষেত্রে আমরা সিএ নিছি, হ্যাঁ। ঠিক আছে? আর ক্লোরিনের Cl। ক্লোরিনের ক্ষেত্রে সিএল নিছি। Cl নিছি। বুঝতে পারছো? এটা সহজ হলো না বুঝতে। কিন্তু এই যে কোবাল্ট, ক্যাডমিয়াম, হ্যাঁ, এগুলো দেখো কি স্যার? এটা মৌল। দেখো এখানে আমরা সিও দ্বারা প্রকাশ করতেছি, ওটা কি ক্যাডমিয়াম সিডি দ্বারা। 118টার মধ্যে এগুলা না? হ্যাঁ, তার ক্রোমিয়ামে সি এর দ্বারা প্রকাশ করতেছি, ঠিক আছে? এগুলাই। তখন কি করতে হবে? তবে একটি মৌলকে নামের প্রথম অক্ষর দিয়ে প্রকাশ করা হয়, আর অন্যগুলো লেখার ক্ষেত্রে কি করা হবে? প্রতিটি দুইটা অক্ষরে লেখা হয়। নামের প্রথম অক্ষরটি ইংরেজি বড় হাতের অক্ষর হবে এবং নামের অন্য একটি এগুলো অক্ষর লাগবে। ছোট হাতের অক্ষর। না, এগুলো বোঝা খালি আমরা একটু জানার জন্য, হ্যাঁ। যে আসলে এগুলো কিভাবে লেখা হয়েছে এটা জানার জন্য, ঠিক আছে? পরীক্ষা দেবে না। হ্যাঁ সেটাই তো। তাহলে বুঝতে পারছো? হ্যাঁ। যেমন এখানে দেখো তাহলে যে কিছু মৌলের প্রতীক তাদের ল্যাটিন নাম থেকেও নেওয়া হয়েছে, ল্যাটিন নাম থেকে, ঠিক আছে? যেমন সোডিয়াম, ওইটা ল্যাটিন নাম দিয়ে না হইছে। হ্যাঁ ওগুলো ইংলিশ ছিল ল্যাটিন। যেমন এটা কি বলতো? পটাশিয়াম। নাট্রিয়াম। সোডিয়াম কোথা থেকে আসছে? নাট্রিয়াম। নাট্রিয়াম থেকে। ল্যাটিন নাম হলো নাট্রিয়াম, কিন্তু আমরা বলতেছি কি বলতো? সোডিয়াম। সোডিয়াম। কপার, তাহলে কোপরাম, ঠিক আছে? বা কাপরাম, হ্যাঁ, কাপ। এটা কি কপার আসছে, ঠিক আছে? এইগুলো দেখো, এই যেটা বললাম অরাম, একটু আগে বুঝছিলাম আমি, অরাম মানে গোল্ড বা সোনা। দেখো এটাকে বলি গোল্ড, কিন্তু লেখার সময় কি লিখতে হয়? ল্যাটিনে এই। অরাম, প্রতীক কি এইউ, কিন্তু বলতেছি আমরা গোল্ড। এটা মুখস্থ করতে হবে। আবার আছে কি আমরা আয়রন, আমরা কি দেখছিলাম বলতো? আয়রন, বা বললাম না একটু আগে ফেরাম, এভি দ্বারা প্রকাশ করতে হয়, আমরা বলি কি আয়রন। তারপরে দেখো যে এটা হলো উলফাম, আমরা বলি হলো টাংস্টেন। হ্যাঁ, গোল্ড কয় নাম্বার স্যার?
কোনটা গোল্ড কয় নাম্বার? এগুলো আমরা পজিশন দেখবো, একদম সবগুলো আমি মুছতে পারবো না, সমস্যা নেই। সবগুলো আছে 118? সব না, 118টার মধ্যে আমরা মানে 30টার মধ্যে মুছতে করবো, তারপর দেখবো আমরা কোথায় কী আছে, এগুলো ব্যবহার করে দেখবো। মার্কারি এগুলো দেখো আমরা আছে বিভিন্ন, যে অ্যান্টিমনি, স্টেবিলিয়াম, এগুলো দেখবো আমরা, যে স্টেবিলিয়াম 10টা মুছতে করতে হবে। হ্যাঁ। তো এগুলো দেখো বিভিন্ন ধরনের নাম আছে, এগুলো একটু দেখতে পারো। আর্জেন্টাম মানে সিলভার, ঠিক আছে, টেস্টার নাম, এগুলো টিন। হ্যাঁ আমার দেওয়াই নেই, এখানে 30টা দেওয়া। না পরে সামনে আছে, পরে দেখবা, এখানে নেই, পরে ও দেখো। ওইটা। হ্যাঁ, তারপর দেখো এখন সংকেতটা কি, প্রতীক তো জানলাম নাকি। হ্যাঁ মৌলের প্রতীক হয় আর যৌগের সংকেত। আর যোগের ক্ষেত্রে তাহলে কি হবে এটা বলো তো। কোন যৌগের ইংরেজি বা ল্যাটিন নামে সংকেত। দেখো হাইড্রোজেনের একটি অণুকে সংকেত মানে কিভাবে প্রকাশ করি বলো তো, H2 দ্বারা, ঠিক আছে, এটা ব্যবহার করা হয়। হাইড্রোজেন যার অর্থ কি বলো তো, একটি হাইড্রোজেনের অণুতে দুটি হাইড্রোজেন পরমাণু আছে, রাসায়নিক বন্ধনের মাধ্যমে যুক্ত আছে। আবার দেখো হাইড্রোজেনের একটি অণুকে প্রকাশ করতে আমরা তো হাইড্রোজেনকে প্রকাশ করি H দ্বারা না, H2 দ্বারা। অণু, হাইড্রোজেন প্রকৃতিতে কিন্তু অণু হিসাবে থাকে, গ্যাস হিসাবে, এটা একটা অণু, ঠিক আছে। আর এমনি হাইড্রোজেন পরমাণু হলে এটা হলো পরমাণু, এটা হলো অণু, এটা হলো মৌলিক পদার্থ। ও বুঝছো, এটাকে বাংলা কি পাওয়া যায়, যে হাইড্রোজেন পাওয়া যায়, এটা পরমাণু, এটা হলো অণু। দেখো একের অধিক না, হ্যাঁ এটা কি হবে তখন, অণু। অণু, এটা হলো কি বলো তো, পরমাণু, হ্যাঁ ঠিক আছে। ওকে, দেখো পানির একটি অণুতে কি আছে বলো তো, H2O ব্যবহার করা হয়। এর অর্থ হচ্ছে পানি অণুতে দুইটি হাইড্রোজেন এবং একটি অক্সিজেন পরমাণু আছে। পাশের তালিকা সাধারণত কয়েকটি অণুর সংকেত দেখা হলো, তার মানে কি, এই সংকেতটা একটু তাহলে সংকেতের যদি বলি ডাইরেক্ট আমি বলি এগুলো বাদ দিয়ে, যে যৌগের সংক্ষিপ্ত রূপকে কি বলা হয়, যৌগের নামের সংক্ষিপ্ত রূপকে সংকেত বলা হয়। যৌগের নামে যৌগ বা অণুর নামের সংক্ষিপ্ত তাহলে রূপকে, 118টা বাদে যেই কয়টা থাকবে না ওইগুলো না, 118টা বাদে না, ওই 118টা মৌল দ্বারা যে তৈরি হয় যেগুলা, ওদেরকে বলা হয় কি বলতো, সংকেত, বা ওদেরকে যৌগ বলা হয়। আর বুঝতে বোঝা নাই যে মানে এই যে মৌলিক পদার্থগুলা পাশাপাশি যুক্ত হয়ে কি তৈরি করে, যৌগ তৈরি করে, যৌগিক পদার্থ তৈরি করে, তাই না। মৌলিক পদার্থ দিয়ে তো কি তৈরি হয়, যৌগিক পদার্থ। মানে ওই যে আচ্ছা আমি বলি তোমাকে বিষয়টা বলতেছি, বর্ণমালা চেনো, হ্যাঁ যে ABCD এগুলো কি বলি আমরা, বর্ণমালা, বর্ণমালা অ্যালফাবেট, অ্যালফাবেট বলি ABCD কে। হ্যাঁ বাট ABCD যখন যুক্ত হয় একসাথে তখন কি বলি আমরা, ওয়ার্ড বলি না? ওয়ার্ড, হ্যাঁ এটা তো সহজ। তারপরে কি হলো, তাহলে আমি একটু ওয়ার্ড লিখলাম, কয়েকটা ওয়ার্ড যেমন হলো ম্যান, তাহলে এটা কি হলো শব্দ, তাহলে এটা কিন্তু যৌগিক কিন্তু বলতে পারো, এগুলো কিন্তু এক একটা কিন্তু মৌলিক না, একটা জিনিস দ্বারা গঠিত। তাহলে এইগুলার সংক্ষিপ্ত রূপকে এগুলা সমন্বয়ে মনে করো বর্ণমালা বলতেছি, হ্যাঁ। আর এগুলা মিলে যারা যদি তৈরি হয় তাদেরকে আমরা বলছি শব্দ, কি বলতেছি, শব্দ। এখন বুঝছো, তাহলে এরকম মৌলিক পদার্থের মানে মৌলিকগুলা যেগুলো ভাঙতে যেগুলো মৌলিক ছোট জিনিস তাদেরকে বলতেছি আমরা মৌল, আর মৌলগুলো একত্রে যুক্ত হয়ে যা তৈরি করতেছি তাদেরকে বলছি আমরা যৌগ। আর যৌগকে আমরা সংক্ষেপে যেভাবে প্রকাশ করি সেটাকে বলা হয় সংকেত। ঠিক আছে, ঠিক আছে। তাহলে যৌগের পুরো নামের সংক্ষিপ্ত রূপকে কি বলা হয়, সংকেত। তাহলে যৌগের পুরো নামের সংক্ষিপ্ত রূপকে সংকেত বলে। ওকে, যৌগের বা অণুর পুরো নামের সংক্ষিপ্ত রূপকে কি বলা হয়, হ্যাঁ অণুটা লিখে রাখো এখানে, অণু বা যৌগের পাবলিক দিয়ে লিখে রাখো। তাহলে এখানে দেখো যে নাইট্রোজেন গ্যাস যেটা আছে অণু হিসেবে থাকে, এটা কি নাইট্রোজেনকে আমরা এইভাবে ব্যবহার করতেছি। তাই নাইট্রোজেনের কি স্যার প্রতীক আছে? হ্যাঁ, নাইট্রোজেন পরমাণু যখন বলবো, নাইট্রোজেন মৌল তখন এটা শুধু N, আর নাইট্রোজেন যখন গ্যাস যেটা নাইট্রোজেন তখন এই যেটা। হ্যাঁ নাইট্রোজেন গ্যাস তো, এটা তো আমি জানি স্যার গ্যাস। শোনো যেমন আয়রন, আর পদার্থ আয়রন আছে না, হ্যাঁ আয়রন তো একটা দর্ণ মানে লোহা, আমরা আয়রন বলি না, আয়রনকে কিন্তু আয়রনকে ভাঙতে আয়রনই পাওয়া যায়, মানে মৌলিক পদার্থ, এটা কি এই যে এরকম প্রকাশ করি। কিন্তু আয়রন দণ্ড তো আছে, এটা পদার্থ, সেটা কি বললে হবে, যৌগ বলতে পারো তুমি, মৌলিক পদার্থের মানে দণ্ড, ধাতব দণ্ড, ওরকম বিষয়টা। তো এটা হলো কি মৌলিক একটা পদার্থ নাইট্রোজেন, কিন্তু এটা যৌগ আকার আছে, দুই বা ততোধিক যুক্ত আছে, এটা বলো যৌগ। দুই বা ততোধিক মৌলিক পদার্থ যুক্ত আছে না স্যার? থাকলে সেটা যৌগ হয়ে যাবে, অণু হয়ে যাবে। হ্যাঁ বুঝছি, মানে যেমন H2টাও তো এখানে আমরা হলো মৌলিক, ও অক্সিজেনটাও তো মৌলিক, তাই দুইটা একত্র হয়ে এটা যৌগ তৈরি করছে, যৌগ তৈরি করছে না, H2O যৌগ বা অণু, যেকোনো একটা। তাহলে এটাকে আমরা বলবো কি অণু বা যৌগ বলতে পারো, ঠিক আছে, এটা অণু বা যৌগ। কিন্তু এখানে এককভাবে হাইড্রোজেন একটা কি মৌল, অক্সিজেন একটা মৌল বা মৌলিক পদার্থ, এদেরকে কি বলবো, এটা পরমাণু, মৌলের পরমাণু। ওকে, তাহলে দেখো এই যে নাইট্রোজেন, অ্যামোনিয়া NH3, ক্লোরিন
Cl2, হ্যাঁ এমনিতে সালফিউরিক অ্যাসিড, H2SO4 এগুলো H2SO4, এগুলো কি যৌগিক পদার্থ। হাইড্রোক্লোরিক অ্যাসিড, HCl, এগুলো কি যৌগিক পদার্থ, ঠিক আছে। ওকে, তাহলে এগুলো দেখো প্রত্যেকে কি একের অধিক মৌলিক পদার্থ দ্বারা তৈরি হয়েছে। এখান থেকে ক্লোরিন, 2টা ক্লোরিন দ্বারা তৈরি হয়েছে। এটা কিন্তু ক্লোরিন গ্যাস, আসলে ক্লোরিন গ্যাস গ্যাস ফর্মে থাকে। এগুলো পরমাণু কি, শুধু ক্লোরিন বা মৌল। হ্যাঁ এটা ঠিক আছে? প্রতীকটা Cl। হ্যাঁ, বুঝতে পারছো? তো এইগুলো এখানে পড়া, এইটুকুই তোমাদের আজকে পড়া। এগুলো তোমরা একটু পড়ো, ঠিক আছে। তেমন কিছু না, একটু যেগুলো মুক্তগুলো করতে পারো, হ্যাঁ মুছ করতে হবে স্যার, আসতে পারে। ঠিক আছে। ওকে, এই যে কার্বনটা ল্যাটিন নাম, এটা মুছতে করবে একটু। এগুলো তো এগুলো ব্যাপার না, ল্যাটিন নামগুলো একটু মুছতে করবা, পড়া তোমাদের আজকে দিলাম, ঠিক আছে। কার ল্যাটিন নাম কি এটা, তারপরে এগুলো একটু পড়বা, যে প্রতীক কাকে বলা হয়, সংকেত কাকে বলা হয়, হ্যাঁ ঠিক আছে। সংজ্ঞাগুলো মুখস্থ। যৌগিক পদার্থ, মৌলিক পদার্থ কাকে বলা হয়, এগুলো যেগুলো বললাম। আর বিজ্ঞানের নামগুলো কে কী বলছে, এগুলো একটু দেখবা। ওকে, তো এগুলো পড়া।